আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ। তারপরে জানিয়ে দেব, যুদ্ধ বন্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেন উইটকফ। এখন জানিয়ে দিব, তাইওয়ানকে ঘিরে চীনের যুদ্ধ মহড়া অপ্রয়োজনীয়, উত্তেজনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব, উত্তেজনার মধ্যে ইয়েমেনের এক বিমানবন্দর বন্ধ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ। গাজা উপত্যকায় কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। উত্তর গাজার জাবালিয়া আল নাজলা শহরে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু নিশ্চিত করেছে। নিহত ওই শিশুটির বয়স মাত্র 11 বছর। এই একই দিনে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও অন্তত 4 জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা চলমান শান্তি প্রক্রিয়াকে গভীর সংকটের মুখে ফেলেছে। জাবালিয়ায় প্রাণহানির পাশাপাশি দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নেমসাউই কবরস্থানের কাছেও ইসরায়েলি বাহিনী বেপরোয়া গুলিবর্ষণ করেছে। সেখানে এক শিশু ও এক নারী সহ 4 জন আহত হলে তাদের জরুরি চিকিৎসার জন্য নাসের মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়। গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 416 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং 1110 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া 2 বছরের দীর্ঘ যুদ্ধে নিহতের মোট সংখ্যা বর্তমানে 71,000 ছাড়িয়েছে, যার বিশাল একটি অংশই নারী ও শিশু। এছাড়া আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,71,000-এর বেশি। এদিকে ইসরায়েলি হামলার পাশাপাশি গাজার অভ্যন্তরীণ মানবিক বিপর্যয় পরিস্থিতিকেও আরও জটিল করে তুলছে। গাজা সিটির আল দারাজ এলাকার আল ইয়ারমুক আশ্রয় শিবিরে গতরাতে একটি তাঁবুতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ফিলিস্তিনি মা ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে বলে সিভিল ডিফেন্স জানিয়েছে। দীর্ঘস্থায়ী হামলায় গাজার অধিকাংশ আবাসিক ভবন ধ্বংস হয়ে যাওয়ায় লাখ লাখ মানুষ এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। তীব্র জ্বালানি সংকট ও বিদ্যুৎহীনতার কারণে রান্নাবান্না বা শীত নিবারণের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে প্রায়ই এসব তাঁবুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। যুদ্ধ বন্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেন উইটকফ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রক্রিয়ার পক্ষে আলোচনা কিভাবে বাস্তবভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়েই আমরা গুরুত্ব দিয়েছি। এর মধ্যে রয়েছে নিরাপত্তা নিশ্চয়তা জোরদার করা এবং যুদ্ধ শেষ করতে ও তা যেন আবার শুরু না হয় সেজন্য কার্যকর সংঘাত নিবারণ ব্যবস্থা গড়ে তোলা। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার 31 ডিসেম্বর বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউরোপীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ইউক্রেনের শীর্ষ আলোচকের সাথে একটি ফলপ্রসূ আলাপ করেছেন। উইটকফ জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সাথে যুক্ত হয়ে যুক্তরাজ্যের জোনাথান পাওয়েল, ফ্রান্সের ইমানুয়েল বোন, জার্মানির গুন্টার সাউতার ও ইউক্রেনের রুস্তেম উমেরভের সাথে আলোচনায় অংশ নেন। উইটকফ মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি এক্সে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রক্রিয়ার পক্ষে আলোচনা কিভাবে বাস্তবভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়েই আমরা গুরুত্ব দিয়েছি। এর মধ্যে রয়েছে নিরাপত্তা নিশ্চয়তা জোরদার করা এবং যুদ্ধ শেষ করতে ও তা যেন আবার শুরু না হয় সেজন্য কার্যকর সংঘাত নিবারণ ব্যবস্থা গড়ে তোলা। তিনি আরও বলেন, ইউক্রেনের জন্য একটি সমৃদ্ধি প্যাকেজ, দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনের জন্য একটি যৌথ রোডম্যাপ নিয়েও আমরা মতবিনিময় করেছি।
উইটকফ বলেন, আরও অনেক অতিরিক্ত বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং নতুন বছরে আমরা এই গুরুত্বপূর্ণ কাজ ও সমন্বয় অব্যাহত রাখব। গত রোববার ২৮শে ডিসেম্বর ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে সাক্ষাৎ করেন। ট্রাম্প বৈঠকটিকে চমৎকার বলে বর্ণনা করেন এবং বলেন শান্তি চুক্তির পথে খুব অল্প কিছু অমীমাংসিত বিষয়ই বাকি রয়েছে। তাইওয়ানকে ঘিরে চীনের যুদ্ধমহড়া অপ্রয়োজনীয় উত্তেজনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার বলেছে, তাইওয়ানের চারপাশে চীনের যুদ্ধমহড়া অপ্রয়োজনীয়ভাবে এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। এছাড়া বেইজিং যে সামরিক চাপ বাড়িয়েছে তা বন্ধ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেছেন, তাইওয়ান এবং এই অঞ্চলের অন্যান্য দেশের প্রতি চীনের সামরিক কার্যকলাপ এবং বাগাড়ম্বর অপ্রয়োজনীয়ভাবে উত্তেজনা বৃদ্ধি করেছে। আমরা বেইজিংকে সংযম প্রদর্শন, তাইওয়ানের বিরুদ্ধে সামরিক চাপ বন্ধ করার এবং এর পরিবর্তে অর্থপূর্ণ সংলাপে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। বেইজিং গত সোমবার এবং মঙ্গলবার তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া বাড়িয়েছে। এ কারণে কয়েক ডজন যুদ্ধবিমান, নৌবাহিনীর জাহাজ এবং উপকূলরক্ষী জাহাজ মোতায়েন করেছে চীন। দেশটি বলেছে, এই মহড়া তাইওয়ানের প্রধান বন্দরগুলো অবরোধ করার অনুশীলন ছিল। তাইওয়ানের রাজধানী তাইপে এই সামরিক মহড়াকে খুবই উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছে। চীন দাবি করে, তাইওয়ান তার ভূখণ্ডের অংশ এবং এটিকে সংযুক্ত করার জন্য শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। পিগট বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা সমর্থন করে এবং বল প্রয়োগে স্থিতাবস্থায় একতরফা পরিবর্তনের বিরোধিতা করে। শুক্রবার চীন আবারও মহড়াগুলোকে বৈধ বলে সমর্থন জানিয়েছে এবং অন্যান্য দেশগুলোকে তাইওয়ান প্রণালী ইস্যুতে ঝামেলা সৃষ্টি করা বন্ধ করার সতর্ক করেছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্র সহ সকলের সংযমের আহ্বানের জবাবে এক বিবৃতিতে বলেছেন, আমরা সংশ্লিষ্ট দেশ এবং প্রতিষ্ঠানকে এক চীন নীতি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তিনি চীনের তাইওয়ান ঘিরে করা চীনের সামরিক মহড়া সম্পর্কে উদ্বিগ্ন নন। শি জিনপিংয়ের আক্রমণের নির্দেশ দেওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। অনুশীলন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প জানাদিরদের বলেন, রাষ্ট্রপতি শিয়ের সঙ্গে আমার একটি দারুণ সম্পর্ক রয়েছে। তিনি আমাকে এই সম্পর্কে কিছুই বলেননি। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি না যে তিনি এমন কিছু করবেন। ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য $11 বিলিয়ন অস্ত্র প্যাকেজ অনুমোদন করার পর বেইজিং এই মহড়া শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে তাইওয়ানের আত্মরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতিবদ্ধ, যদিও মার্কিন সামরিক বাহিনী আক্রমণে হস্তক্ষেপ করবে কিনা তা নিয়ে দ্বিধাগ্রস্ত। উত্তেজনার মধ্যে ইয়েমেনের এক বিমানবন্দর বন্ধ। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এডেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকর হয় বলে জানিয়েছে রয়টার্স। শুক্রবার ২ জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এডেন বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। তবে কবে নাগাদ ফ্লাইট পুনরায় চালু হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। দক্ষিণ ইয়েমেন ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (STC) এবং সৌদি আরব সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও STC ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের অংশ, তবুও তারা দক্ষিণ ইয়েমেনে একটি আলাদা রাষ্ট্র গঠনের লক্ষ্যে সক্রিয় রয়েছে। ডিসেম্বরে STC সৌদি আরব সংলগ্ন হাজরামাউত ও আল মাহরা প্রদেশে সামরিক তৎপরতা বাড়ালে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। সৌদি আরব অভিযোগ করেছে, সংযুক্ত আরব আমিরাত UAE STCকে অস্ত্র সরবরাহ করছে এবং এসব অঞ্চলে তাদের বিস্তারে উৎসাহ দিচ্ছে, যা সৌদি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে UAE এ অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অধীন STC সমর্থিত পরিবহন মন্ত্রণালয় দাবি করেছে, সৌদি আরব নতুন একটি শর্ত আরোপ করায় এডেন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এডেন থেকে পরিচালিত ফ্লাইটগুলোকে জেদ্দায় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। মন্ত্রণালয় জানায়, তারা এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছে।
পরে সৌদি কর্তৃপক্ষ জানায় এ বিধিনিষেধ শুধু এডেন এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চলাচলকারী ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য। তবে একটি সৌদি সূত্র রয়টার্সকে জানিয়েছে ফ্লাইট সীমাবদ্ধতার পেছনে সৌদি আরব জড়িত নয়, বরং ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের নেতৃত্বাধীন সরকারি UAE-গামী ফ্লাইটের ক্ষেত্রে এই শর্ত আরোপ করেছে। ইয়েমেনের প্রেসিডেন্টের উপদেষ্টা থাবেত আল আহমাদি আল জাজিরাকে বলেন, এডেন থেকে একটি নির্দিষ্ট রুটে এই শর্ত কার্যকর করা হয়েছে, যার উদ্দেশ্য STCর অর্থ পাচার রোধ করা। তিনি আরও বলেন, সরকার পুরোপুরি ফ্লাইট বন্ধের পক্ষে নয় এবং আকাশপথে যোগাযোগ স্বাভাবিক রাখতে চায়। এর আগে চলতি সপ্তাহে UAE ইয়েমেন থেকে তাদের অবশিষ্ট সন্ত্রাসবিরোধী বাহিনী প্রত্যাহারের ঘোষণা দেয়। এর কিছু আগে সৌদি আরব দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মুকাল্লায় একটি UAE সংযুক্ত অস্ত্র চালান লক্ষ্য করে হামলার দাবি করে। বুধবার ইয়েমেনের প্রধান রাশাদ আল আলিমি সতর্ক করেন, STC যদি সংশ্লিষ্ট প্রদেশগুলোতে নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করে তাহলে তার মারাত্মক পরিণতি হবে। তবে STC এ হুঁশিয়ারিকে উপেক্ষা করে জানিয়েছে তারা ওই প্রদেশগুলোতেই থাকবে। প্রসঙ্গত 2014 সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর থেকেই ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। বর্তমানে হুতিরা দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে, আর দক্ষিণ ও পূর্বাঞ্চলে STC ও সরকারি বাহিনীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব অব্যাহত আছে।